সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্র দেখার জন্য। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুর, স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দৈনিক ইত্তেফাকে শেরনওয়াজ উপজেলা পর্যায়ে অধস্তন আদালত স্থাপনে ঐক্যমত্য, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া ব্যাংকের কোনো নীতিমালা কাজ করবে না গভর্নর। মানবজমিন ফেব্রুয়ারি ঘিরে বিএনপির প্রস্তুতি আছে সংখ্যাও, আর জাপায় ফের পাল্টাপাল্টি 3 নেতাকে অব্যাহতি। কালবেলা নজিরবিহীন ও নিয়মের নজির জনস্বাস্থ্যের প্রকল্পে উৎকণ্ঠায় এনবিআর কর্মীরা, কাটছে না সংখ্যা। সময়ের আলো, ত্রিমুখী চাপে সরকার, ভোটের আগে সংখ্যা, মব ভায়োলেন্স। আলোকিত বাংলাদেশ, 35 মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি, 65 সদস্যের সমন্বয় কমিটি আলটিমেটাম, ফিরে দেখা। করতোয়া জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি, তরুণদের নিয়ে সানেম ও অ্যাকশন এইডের জরিপ, জাপায় আবারও কাটছাট। নির্বাচন এবং মব ভায়োলেন্স কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। মব ভায়োলেন্সটা আসলে দিন দিন একদম গ্রাম পর্যায়ে চলে গেছে, শহর থেকে গ্রাম পর্যায়ে চলে গেছে। এখন 4-5 জন লোক ইচ্ছে করলে যে কোনো একটা ভায়োলেন্স করে ফেলতে পারে, যে কোনো একটা মব করে ফেলতে পারে। সরকারের পক্ষ থেকে বলছে যে যারা মব করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এবং সাবেক সিইসি নুরুল হুদাকে যখন গ্রেপ্তার করা হলো, তারপরে প্রধান উপদেষ্টা এটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন যে যারা মব করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। তো প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টা স্ট্যাটাস দিবেন কেন? তিনি তো নির্দেশ দিবেন। স্ট্যাটাস দেওয়া তো প্রধান উপদেষ্টার কাজ না, তো নির্দেশ দিবেন যে যারা ভায়োলেন্স করছে তাদেরকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করো। এই মবের সাথে আলটিমেটলি নির্বাচনটাকে কিন্তু জড়িয়ে যাচ্ছে। আমরা দেখলাম যে আপনার কি মনে হয় এটা পরিকল্পিত? আমার কেন জানি মনে হচ্ছে এটা পরিকল্পিত, যাতে নির্বাচনটাকে পিছিয়ে নেওয়া যায়, অথবা যারা নির্বাচনকে কেন্দ্র করে নতুন নতুন এজেন্ডায় সামনে আসতেছে, আমার কেন জানি মনে হচ্ছে যে এর সাথে মবের কোনো সম্পর্ক আছে কিনা। থাকলেও থাকতে পারে, থাকলে থাকতে পারে। এবং মব, হঠাৎ করে মবের কারণে নির্বাচন হবে না, এই ইস্যু কেন? রাজনৈতিক সকল শক্তি যদি একত্রিত হয়, যদি ঐক্যবদ্ধ হয়, রাজনৈতিক শক্তির বাইরে তো আর মবের শক্তি না। মানে গতকালই জামাতের সেক্রেটারি বলছেন এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। হ্যাঁ, সেই কথাটা জামাতের আমিরও বলেছেন যে এইরকম পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না। গতকাল জামাতের সেক্রেটারি জেনারেল যেটা বলেছেন যে নির্বাচন হবে এরকম পরিস্থিতিতে, ভোট কেন্দ্র ছিনতাই হবে, ইত্যাদি ইত্যাদি, ভোট কেন্দ্র দখল হবে। কিন্তু রাজনৈতিক শক্তি যদি একত্রিত হয়, সকল রাজনৈতিক দল যদি নির্বাচনটা চায়, মবটা করবে কে? মব তো কারণ না করে প্যাট্রোনাইজেশন ছাড়া মব হবে না। এখন যারা নির্বাচনটা গ্রহণ করতে পারছে না, বা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা চাচ্ছে না, বা নির্বাচনটা বিলম্বিত করছে, যদি প্রশ্ন করা হয় তবে কি তাদের সাথে মবের কোনো সম্পর্ক আছে? এই প্রশ্ন তো আসতেই পারে। কিন্তু এখন আমরা এই মবের কারণে নির্বাচন হবে না, এই গ্রহণযোগ্য নির্বাচন হবে না, বা যেনতেন নির্বাচন আমরা চাই না, এই সমস্ত কথা না বললে, সবাই মিলে মবটা আমরা নিয়ন্ত্রণ করি, সেটা আমরা বলছি না কেন? সরকারকে মব নিয়ন্ত্রণে আমরা হেল্প করছি না কেন, বলছি না কেন যে সকল রাজনৈতিক দল আমরা সরকারকে মব নিয়ন্ত্রণে হেল্প করব? সেই কথাটা তো আমরা কেউ বলছি না। রাজনৈতিক দলগুলো যদি সবাই একত্রিত হয়, একদম পাড়া মহল্লায় যাদের কমিটি আছে, তারা যদি সচেতন হয় যে মব করতে দেওয়া যাবে না, মবের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আছি, মব তো আর হবে না। কারণ তাহলে হবে না। নতুন যে রাজনৈতিক সংগঠন এনসিপির মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, সেখান থেকে এনসিপির জন্ম হয়েছে। সেই জায়গাটায় বৈষম্য বিরোধীর নামে এখন নানা রকম মানুষ এখন বৈষম্য বিরোধীর নেতা। পাড়ায় মহল্লায় যে সমস্ত বাপে তাড়ানো, মায়ে খেদানো যারা ছিল, তারাও এখন বৈষম্য বিরোধীর নেতা হয়ে গেছে। তো এখন থানার ওসির সামনেও তারা, ইএনওর সামনেও তারা, ডিসির সামনেও তারা, এসপির সামনেও তারা। এখন বৈষম্য বিরোধীর তো কোনো সার্টিফিকেট নাই, বা তার কোনো আইডি নাই। কি একজন বললেই হলো যে আমি বৈষম্য বিরোধীর নেতা, আমি এনসিপির নেতা। এখন কেউ তো জিজ্ঞেস করেন না যে আপনি কোথাকার নেতা। মানে উপজেলা পর্যায়ের বা যে কোনো সরকারি কর্মকর্তারা এই দুইটা নাম শুনলেই রীতিমতো একটু সমীহ করার চেষ্টা করে যে
তাদেরকে সমীহ করে। এই একটা সুযোগ একটা শ্রেণী কিন্তু নিচ্ছে, এই শ্রেণীটা চিহ্নিত করা দরকার। এই শ্রেণী চিহ্নিত না করলে কিছু টাউট কিন্তু ইতিমধ্যে জন্ম হয়ে গেছে। এটা করবে কে? সরকার করার কথা, এটা যার যার দল করার কথা। বৈষম্য বিরোধীরা যদি ঘোষণা দিত যে তাদের নাম ভাঙিয়ে যদি কেউ কোনো আনডিউ প্রিভিলেজ কেউ নিতে যায়, তারা যেন কোনো সরকারি কর্মকর্তা বা বেসরকারি কর্মকর্তা বা বেসরকারি সংস্থা তাদেরকে যেন সেই সুবিধা না দেয়, এটা তাদের পক্ষ থেকে একটা ঘোষণা আসা দরকার। এনসিপির পক্ষ থেকে এরকম ঘোষণা আসা দরকার যে এনসিপির নাম ভাঙিয়ে কেউ যদি মব করে বা কোনো আনডিউ প্রিভিলেজ কারোর কাছ থেকে নেওয়ার চেষ্টা করে, সেটা যেন তারা কেউ না দেয়। এই সতর্কবাণী তাদের একটা দেওয়া দরকার ছিল, কিন্তু এখন পর্যন্ত দুইটা সংগঠন থেকে কিন্তু এটা কিন্তু দেওয়া হয় নাই। মাঝখানে একটা প্রেস কনফারেন্সে একদিন শুধু বলা হয়েছে, কিন্তু সেই জোরালো বক্তব্যটা কিন্তু আসে নাই। সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে না যে যারা মব করে তাদেরকে ধরে পুলিশে দাও। এখন দেখা যায় যে আমরা মানে উত্তরের ঘটনাটা যদি দেখি, নুরুল হুদার ঘটনাটা যদি দেখি, যারা মব করছে তাদের সাথে আবার পুলিশও দাঁড়িয়েছিল। এমন তো না যে মবকারীদের পুলিশ নিবৃত্ত করেছে। পুলিশও এখন ভয় পাচ্ছে যে কাকে নিবৃত্ত করে সে অসহায়ের মতো তার চাকরিটা যাবে, অথবা তার বিরুদ্ধে একটা ফেসিবাদের দোসরের একটা সিল সে খাবে। সেও মানে তটস্থ থাকে যে তার তো এখন দোসর হওয়ার সুযোগ নাই। ঢাকায় বহু কষ্টে সে আসছে, ঢাকার থেকে যদি বের করে দেয় সে তো মানে চাকরিতে ঝামেলা হয়ে যাবে। আর এখন যাদের ঝামেলা হবে চাকরিতে তারা কিন্তু অনেক সাফার করবে। সুতরাং পুলিশ এখন দায়সারাভাবে সময় কাটাচ্ছে, যে কোনো রকম মনে হচ্ছে পুলিশের যে কার্যক্রম তাদের মনে হচ্ছে যে একটা রাজনৈতিক সরকার আসলেই আমরা বাঁচি, এরকম একটা অবস্থার মধ্যে চলে গেছে। শুধু যে পুলিশ এরকম চিন্তা করতেছে তা না, প্রশাসন থেকে শুরু করে সবার মধ্যে কিন্তু এরকম একটা বিষয়ে অপেক্ষা যে একটা রাজনৈতিক সরকার আসলে আমরা বেঁচে যাই। প্রশাসনের লোকজন 25-26 বছরের একটা ছেলে নতুন রাজনৈতিক দলের অথবা সমন্বয়কারী, তারা একটা ডিসিকে গিয়ে ধমক দেয়, এসপিকে গিয়ে ধমক দেয়। আমরা গতকাল দেখলাম যে নতুন এনসিপির একজন নেতা ডিসি এসপিকে নিয়ে কথা বলতেছে যে তারা নাকি চিপাই পরে এখন তাদেরকে সমীহ করতেছে। ল্যাঙ্গুয়েজ একটা যাদেরকে আমরা ভবিষ্যৎ নেতা চিন্তা করব, যারা একটা বিপ্লব করেছে, গণ অভ্যুত্থান করেছে, তাদের শব্দ চয়নেতে একটু চিন্তা করা দরকার যে এই শব্দটা আমরা চয়ন করছি, যেটা বলছি এটা একটা ভদ্রচিত্র শব্দ কিনা। কারণ একটা মানুষের কথাবার্তায় বোঝা যায় সে কত দূর যাবে, তার মধ্যে শিষ্টাচার কতটুকু আছে, নেতা হিসাবে সে কত দূর যেতে পারবে। শুধু মাইক পেলাম আর কথা বলে দিলাম, এটা তো নেতা না। নেতা হওয়ার জন্য ব্যক্তিত্ব, নেতা হওয়ার জন্য তার লেখাপড়া, নেতা হওয়ার জন্য তার মানে শব্দ চয়ন, এটি সব কিছু মানুষ ফলো করে। গালাগাল সবাই করতে পারে, কিন্তু গালাগাল করা নেতা হওয়ার বক্তব্য ভিন্ন জিনিস। সুতরাং এই জায়গাটায় এখন রাজনীতিটা অন্য দিকে চলে যাচ্ছে। নির্বাচন হওয়া, নির্বাচন না হওয়া, নির্বাচনের আগে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করা। আমরা যদি দেখি এখন নির্বাচনে আমরা এই পর্যন্ত কি দেখলাম, যে 15 বছরে আমাদের অভিযোগ ছিল জনগণ রাষ্ট্রের মালিক, জনগণ ভোট দিতে পারছে না। কিন্তু এখন আবার যে প্রক্রিয়া শুরু হয়েছে, এখনো তো জনগণ ভোট দিতে পারবে না। পিআর পদ্ধতি এক গ্রুপ চাচ্ছে যে পিআর পদ্ধতিতে মানে উচ্চপক্ষ পিআর পদ্ধতিতে হবে। তো পিআর পদ্ধতি আর সংরক্ষিত নারী আসন ডিফারেন্সটা কি? একই তো জিনিস। তো সংরক্ষিত নারী আসনের পদ্ধতিতে আমি যাচ্ছি কেন? আমি একটা নতুন রাষ্ট্র আমরা গঠন করতে চাই, নতুন বাংলাদেশ গড়তে চাই। তো সকল রাজনৈতিক দল জনগণের কাছে পরীক্ষাটা দেন না, কার কদ্দূর দৌড় আছে, কে কয়টা ভোট পান, কয়টা আসন পান, একটা ফেয়ার নির্বাচন করে যার যার পরীক্ষাটা দেন, দেখেন মানুষ আপনাকে গ্রহণ করে কিনা। নতুন বাংলাদেশের তো দাবি কি? একটা ফেয়ার নির্বাচন, যাতে কেউ কোনো কারচুপি করতে না পারে, প্রশাসন ইনফ্লুয়েন্স করতে না পারে, এরকম একটা পরিবেশের মধ্যে সবাই জনগণের কাছে একটা পরীক্ষা দেন, কার কতটুকু গ্রহণযোগ্যতা, কে কয়টা আসন পান, তারপরে নিজের হিসাবটা করেন। বড় বড় কথা বললে তো হবে না। নিজের দল কতদূর শক্তিশালী, গ্রাসরুট থেকে শুরু করে 300 আসনে কতটুকু ভোট পান, কয়টা আসন পান, সেই মাপটা আগে মাপেন, মেপে তারপরে কথা বলেন। কিন্তু সেটা না করে আগেই নিজের হিসাবটা করে নিতে চান যে আমি
পার্লামেন্টে যাব, সেই হিসাবটা আমার না মিললে আমি এই নির্বাচন মানি না, এই নির্বাচনে যাব না। হিসাবটাকে করে নিতে হয়, করে নেওয়ার জন্য চেষ্টা করছে। তো জনগণের কাছে কিন্তু আর রইল না ভোটাধিকার। জনগণের ভোটাধিকারটা কেড়ে নিয়ে আমি সংসদে আমার প্রতিনিধিত্ব থাকবে, সেই চিন্তায় কিন্তু এখন সবাই নির্বাচন হবে কি হবে না সেই রাজনীতি চলছে এখন। অনেক ধন্যবাদ। আপনি জানেন যে জাতীয় পার্টিতে অনেকের সুর, এবং ইতিমধ্যেই 3 জনকে বহিষ্কার করা হয়েছে সিনিয়র নেতা, এবং এই নিয়ে জাতীয় পার্টির এখন তো পাল্টাপাল্টি আর কি। তো পরিস্থিতিটা আপনি কিভাবে দেখছেন? জাতীয় পার্টি আসলে শেষ হয়ে গেছে। জাতীয় পার্টি প্যাড সর্বস্ব হয়ে গেছে। জাতীয় পার্টিতে এমনিতেই পারিবারিক একটা দল। এরশাদ সাহেবের দল ছিল, এখন এরশাদ সাহেবের ভাইয়ের দল, মাঝখানে এরশাদ সাহেবের ওয়াইফের দল, এরকম একটা অবস্থায় ছিল। এখন যেই 3 জনকে অব্যাহতি দেওয়া হলো, বহিষ্কার করা হলো দল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার এবং মহাসচিব চুন্নু সাহেব, মুজিবুর চুন্নু, এই 3 জনকে বাদ দিয়ে শামীম পাটোয়ারি সাহেবকে মহাসচিব, একটা নতুন ফরমেশন করার চেষ্টা। আমি মনে করি যে এদেরকে বাদ দিয়ে নতুন ফরমেশন করে নির্বাচনের ট্র্যাকে উঠা যায় কিনা, কারণ জাতীয় পার্টিকে তো এমনি আওয়ামী লীগের দোসর হিসাবে চিহ্নিত করা হচ্ছে, সেই জায়গা থেকে দৃষ্টিটা অন্যদিকে নিয়ে নির্বাচনের দিকে তারা অংশগ্রহণ করতে পারে কিনা, এরকম একটা নতুন ফরমেশন, নতুন রংচং দিয়ে, নতুন ব্লাড পরিবর্তন করে যদি একটা কিছু করা যায়, তবে জাতীয় পার্টির যাত্রা কিন্তু খুব বেশি দিন নাই। কারণ জাতীয় পার্টি কিন্তু এমনিতেই আঞ্চলিক দল হয়ে গেছে। রংপুর আর কিছু সিলেটের অংশ ছাড়া আর কোথাও কিন্তু জাতীয় পার্টির মানে নেতা কর্মীও সে অর্থে নাই। সুতরাং জাতীয় পার্টি আলটিমেটলি খুব বেশি দিন আয়ু থাকবে বলে আমার মনে হয় না। কারণ এই দলটার এই অবস্থা হলো কেন? এই দলটার এই অবস্থা হলো কারণ পারিবারিক দল যখন হবে, উত্তরাধিকার যদি আপনার সেভাবে না থাকে, তখন এই দলটা এরকমই কিন্তু হয়। যেমন এখন পর্যন্ত বড় দুইটা যে দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এই বড় দুইটা দলের উত্তরাধিকার আছে, কিন্তু উত্তরাধিকার আছে, জনপ্রিয়তা আছে, মাঠ পর্যায়ের জনপ্রিয়তা আছে। এরশাদ সাহেব যখন জাতীয় পার্টি করেন, মাঠ পর্যায়ের কিন্তু জনপ্রিয়তা ছিল না, জোর করে দল টিকায় রাখা এরকম একটা বিষয় কিন্তু ছিল। কিন্তু অন্য যেই দল আওয়ামী লীগ এবং বিএনপি, এটার মাঠ পর্যায়ে কিন্তু কর্মী আছে, আদর্শের প্রেক্ষিতে, আদর্শের ভিত্তিতে রাজনীতি হয়। আওয়ামী লীগের একটা আদর্শে একটা দল এবং কর্মীর সমর্থক আছে, বিএনপির আদর্শে দল এবং কর্মীর সমর্থক আছে, কিন্তু সে অর্থে জাতীয় পার্টির কোনো আদর্শ নাই। আদর্শ নয়, এই জন্য এরশাদ সাহেবের নিজেরই তো কোনো আদর্শ ছিল না। আদর্শহীন মানুষকে তো আর ফলো করবে না বেশি দিন। সেই আদর্শ না থাকার কারণে কিন্তু জাতীয় পার্টি আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে। এই যে ব্লাড পরিবর্তন, এই ব্লাড পরিবর্তন হচ্ছে হয়তো জাস্ট আগামী নির্বাচনে, যে ঠিক আছে যারা খুব আলোচিত, যারা সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে খুব বেশি সম্পর্কিত ছিল, যারা পার্লামেন্টে ছিল, তাদেরকে বাদ দিলাম। এখন নতুন করে, যদিও শামীম পাটোয়ারি সাহেব পার্লামেন্টে ছিলেন, কিন্তু মনে হচ্ছে যে একটু মডারেট, একটু প্রো গভর্নমেন্ট বা নতুন একটা ফরমেশন করা যায় কিনা, তাকে সামনে নিয়ে নির্বাচনের ট্র্যাকে উঠা যায় কিনা। এখন তো আবার এই মধ্যে 2 গ্রুপ হয়ে যাবে, আরো একটা গ্রুপ হতে হবে, কারণ জাতীয় পার্টির গ্রুপের কিন্তু শেষ হবে না। নির্বাচন যত আসবে, জাতীয় পার্টির মধ্যে সংকটটা তত বেশি তৈরি হবে। আলটিমেটলি জাতীয় পার্টির সেই মানে গত 15 বছরে জাতীয় পার্টির যেই বাটার ক্রিম খেয়েছে, সেটা তো আর সামনের সময়টা পাবে না, কারণ সামনের সময়টা জাতীয় পার্টির জন্য খুব কঠিন সময়। আপনি জানেন যে উপজেলা পর্যায়ে নিম্ন আদালত নিয়ে যাওয়ার ব্যাপারে মোটামুটি সব রাজনৈতিক দলই একমত হয়েছেন। এইটা তো আসলে এরশাদ সাহেব শুরু করেছিলেন, প্রস্তাব করেছিলেন, তখন হাইকোর্টের সিনিয়র কিছু আইনজীবীর আপত্তির কারণে সেটা বাস্তবায়ন হয় নাই। তো প্রশাসনের যে বিকেন্দ্রীকরণ, আমি বলবো যে এই দূরদর্শিতা এরশাদ সাহেবের কিন্তু ছিল। সেটা প্রশাসনিক বিকেন্দ্রীকরণের, উপজেলা, তারপরে মানে আদালত নিয়ে যাওয়া, বিভাগীয় পর্যায়ে হাইকোর্ট নিয়ে যাওয়া, হাইকোর্টের বেঞ্চ নিয়ে যাওয়া, এইটা যদি ওই সময়ে
রাজনৈতিক দলগুলা যদি প্রত্যাখ্যান না করতো বা এটা এই প্রসেসটা যদি বন্ধ করে না দিত, এখন কিন্তু এটার অনেক বেশি ডেভেলপ হতো। একটা ঢাকা শহরের যে উপর যে চাপ আসে, হাইকোর্ট থেকে একটা বেল নেওয়ার জন্য সেই বুরুঙ্গামারি থেকে একটা লোক আসে, তারপরে উপজেলার যে মামলাটা সেই মামলাটা জেলায় হয়, জেলার মামলাটা আবার হাইকোর্টে চলে আসে। এই যে মামলার যে ঝামেলাটা, এটা যদি স্থানীয় পর্যায়ে একটা কোর্ট থাকে, সেটা মানুষের মধ্যে একটু সহনীয় অবস্থায় এই মানে মামলার ঝামেলাটা দূর হয়। এটা হলে কিন্তু দেশের ডেভেলপমেন্টের জন্য ভালো। কিন্তু এইটাকে কেন্দ্র করে যে আবার যদি নিজেদের মধ্যে মারামারি হয়, কারাকারি হয়, যে এইটা কারা প্রস্তাব করলো কারা প্রস্তাব করলো না, এখন এতদিন পরে এসে এই প্রস্তাবটা বাস্তবায়ন বা সকল রাজনৈতিক দল বুঝতে পেরেছে যে এখন বাংলাদেশের 18 কোটি মানুষের যেই দুর্ভোগ, এই দুর্ভোগ কমাতে হলে, ঢাকা কেন্দ্রিক চাপ কমাতে হলে এবং মানুষের আইনগত যেই সহায়তা, এই আইনগত সহায়তার খুব ইজি একটা রাস্তা করতে হলে তৃণমূল পর্যায়ে আদালত গঠন করা ছাড়া আর কোনো উপায় নাই। সেটা হলে দেশের জন্য ভালো। কিন্তু এইটা কবে কার্যকর হবে এবং এইটা তো পরবর্তী সরকারের উপর ডিপেন্ড করবে, কারণ এই সরকার তো, অন্তর্বর্তী সরকার তো আর এটা কার্যকর করে যেতে পারবে না, পরবর্তী সরকার কার্যকর করবে। সেটা আমাদের এখন দেখার ব্যাপার যে কত দিনের মধ্যে এটা হয়, দেখা যাক। এবং গুরুত্বপূর্ণ শিরোনাম দেখছিলাম যে তরুণদের নিয়ে সানেম ও অ্যাকশন এইডের জরিপ, জনপ্রিয়তায় এগিয়ে বিএনপি। তরুণদের এটা তরুণদের একটা জরিপ সানেম করেছে এবং অ্যাকশন এইড করেছে। এই জরিপটা 8টা বিভাগে তারা করেছে এবং তরুণদের মধ্যে জনপ্রিয়তায় বিএনপি, তারপরে জামাতে ইসলামী এবং তারপরে এনসিপি। কিন্তু আমার একটু আমি আমার কাছে একটু কেমন লাগলো যে এখন তো তরুণদের জোয়ার, এনসিপির জোয়ার, বৈষম্য বিরোধীর জোয়ার, তারপরেও কিন্তু বিএনপির প্রতি যে মানুষের, তরুণদের যে আকর্ষণ, সেই আকর্ষণ কিন্তু কমে নাই। বিএনপির প্রতি 38% যে তরুণরা বিএনপির প্রতি, এইটা মূল কারণ হলো বিএনপি একটা বড় দল, সারা দেশের সংগঠন আছে এবং দীর্ঘদিনের সময়ের অত্যাচার, নির্যাতন, ক্ষমতায় থাকা, ক্ষমতার বাইরে থাকা, এরকম একটা দীর্ঘ প্রক্রিয়ার একটা রাজনৈতিক দল। নতুন রাজনৈতিক দলের প্রতি এখন পর্যন্ত ক্রেজটা তৈরি হয় না। তার কারণ হলো তারা এখনো তরুণদের মধ্যে শতভাগ ইমেজ বিল্ড আপ করতে পারে নাই। যেমন ধরেন এদের মধ্যে আবার 2টা ভাগ হয়ে গেছে, একটা ভাগ বৈষম্য বিরোধীর মধ্যে আছে, আরেকটা ভাগ এনসিপি চলে গেছে, আরেকটা ভাগ মানে বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা, তাদের মধ্যে যারা বৈষম্য বিরোধী ছিল বা ছাত্র সংগঠন ছিল, যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে, তারা আবার এনসিপিতেও নাই, বৈষম্য বিরোধীর মধ্যেও নাই। তাদের মধ্যে আবার একটু ভাগ আছে, কেমন জানি একটু দূরত্ব আছে। মধ্যে মধ্যে আবার এনসিপি থেকে কেউ চলে যাচ্ছে, আবার বৈষম্য বিরোধীর মধ্যে কেউ চলে যাচ্ছে, স্টেটমেন্ট দিচ্ছে। গতকাল যেমন একজনকে স্টেটমেন্ট দিচ্ছে। স্থিরতা নাই। তরুণরা মানে ডিপেন্ড করতে পারছে না যে এই দলটার প্রতি আমার যে আকর্ষণ, আমি ডিপেন্ড করতে পারছি না। কারণ একটা সময়ের বিপ্লব হলো, গণ অভ্যুত্থান হলো, গণ অভ্যুত্থান হওয়ার পরে যে বিপ্লবী নেতারা সামনে আসে, এই বিপ্লবী নেতারা কিন্তু সবাইকে আকর্ষণ করতে পারছে না, সব তরুণকে আকর্ষণ করতে পারছে না। এর যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে সবাই দেখলো যে সবাই তো সামনে দিতে পারলো না। হয়তো একই জায়গায় একই স্পটে আরো 10 জন ছিল, একজন সামনে চলে আসছে, একজন হয়তো ওই জায়গাটায় উপদেষ্টা হয়ে গেছে, একজন হয়তো এনসিপির নেতা হয়ে গেছে, কিন্তু তার সাথে আরো 10 জন যে ছিল তারা মানে কোনো পদ পদবি পায় না। তাদের মধ্যে হতাশা কাজ করছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে ছাত্র আন্দোলনগুলো হলো, তারা হতাশার মধ্যে পড়ে গেছে যে আমরা তো কিছুই পেলাম না, আমরা তো কোনো পদ পদবি পেলাম না, কোনো সংগঠনে আমরা পেলাম না, তা আমাদের হবে কি? এই নিজেদের মধ্যেই কিন্তু এই হতাশা বেড়ে যাচ্ছে। এই হতাশার কারণে নতুন সংগঠনের প্রতি তরুণদের আকর্ষণটা যতটা 2 মাস 3 মাস বা 6 মাস আগে যা ছিল, যত দিন যাচ্ছে এই পারদ কিন্তু নিচের দিকে নামতে শুরু করেছে। কারণ দিন শেষে কিন্তু বিএনপি, দিন শেষে কিন্তু
ধানের শীষ, এটা মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষের মধ্যে কিন্তু দুইটা ভাগ, একদম একদম প্রত্যন্ত গ্রাম থেকে শহর পর্যন্ত। নৌকা আর ধানের শীষ, নৌকা যেহেতু এখন নাই, বিকল্প তো ধানের শীষ। নতুন কেউ এই জায়গাটা দখল করতে হলে অনেক কাঠখড় পোড়াইতে হবে। বিপ্লব আরেক জিনিস, নির্বাচন আর এক জিনিস, দুইটা খুবই ডিফারেন্ট বিষয় কিন্তু বাংলাদেশের মানুষের জন্য। ধন্যবাদ। আন্দোলন দাবির হিরিকে অতিষ্ঠ নগরবাসী। আমি 4টা আন্দোলনের কথা বলি। গতকাল যেটা ছিল, 3 দফা দাবিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ঘেরাও, অনশন 31 বছর আগে চাকরিচ্যুত আনসাররা অনশনে, আর তারপর স্বতন্ত্র তিতুমির কলেজের দাবিতে, তিতুমির কলেজে আলাদা দাবিতে মানববন্ধন, আর বিডিআর সদস্যদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ। সরকার তো 11 মাস চলতেছে, এই 11 মাসের মধ্যে এখন পর্যন্ত একদিন সময় গেছে ঢাকা শহরে যে আন্দোলন হয় নাই, খুব কম, বোঝা যায় না, মনেই হয় নাই যে একদিন গ্যাপ গেছে। এর কারণ হলো সবাই মনে করছে যে রাস্তায় নামলেই দাবিটা আদায় হয়ে যাচ্ছে, কারণ রাস্তা নামা মানেই হলো সরকারের উপর চাপ তৈরি করা। আর সরকার কিছু কিছু দাবি যে হয় নাই তা না, কিন্তু অনেক দাবি হয়েছে, অনেক দাবি হয়েছে, এবং সরকারের উপর এমন প্রেশার তৈরি করা হয়েছে, সরকার দাবি না মেনে কোনো উপায় ছিল না। কারণ দুর্বল সরকার হলে যা হয়, আর সরকার পরিচালনার মধ্যে যারা আছেন তারাও তো দুর্বল, কারণ অনেকেরই তো সরকার পরিচালনার কোনো অভিজ্ঞতা নাই। আর সরকার পরিচালনার সাথে আমলাদের যে অংশগ্রহণ, সেই আমলারাও তো এখন সে কি অবস্থায় আছে। সব মিলিয়ে যত বেশি দিন যাচ্ছে আন্দোলন এবং বিভিন্ন দাবি দেওয়া তত বেশি বাড়তেছে। আর যমুনার সামনে এখন মনে হচ্ছে, এতদিন আমরা দেখতাম যে শাহবাগে আন্দোলন হয়েছে, আমরা রাজু ভাস্কর্যের সামনে আন্দোলন হয়েছে, প্রেস ক্লাবের সামনে আন্দোলন হয়েছে, এখন নতুন একটা স্পট হলো যমুনার সামনে আন্দোলন, যমুনার সামনে ঘেরাও করা। এখন যমুনার সামনে গেলেই মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে, মানে আন্দোলনকারীরা সব বিজয় অর্জন করে ফেলছে। তো সরকারকে এই জায়গাটা একটু শক্ত হতে হবে। রাস্তা দাবি আদায়ের একমাত্র ওয়ে না, যাদের আন্দোলন করতে হয় তাদের ডিসিপ্লিন অনুযায়ী আন্দোলন করতে হবে। দেশবাসীকে, নগরবাসীকে জিম্মি করে এই যে দিনের পর দিন ঢাকা শহর যে জিম্মি হয়ে গেল, এই জিম্মি অবস্থাতে কিন্তু বেরোচ্ছে না। যতই ডিএমপি কমিশনার বলতেছে যে এখানে সমাবেশ করা যায় না, বিজ্ঞপ্তি দিচ্ছে, কেউ কারো বিজ্ঞপ্তি কিন্তু শুনছে না। কারণ পুলিশকে কেউ মানছে না, আইন শৃঙ্খলা বাহিনীকে গুরুত্ব দিচ্ছে না, সরকারকে কেউ গুরুত্ব দিচ্ছে না। আগে দেখতাম যে কোনো একটা আন্দোলন হলে বিশিষ্ট কোনো নাগরিক গিয়ে সে আন্দোলন থামানোর চেষ্টা করতো, অনশন যদি হতো অনশন ভাঙাইতো বিশিষ্ট কোনো মানুষ। এখন তো বিশিষ্ট কোনো মানুষই নাই, বিশিষ্ট যে মানুষগুলো ছিল সবাই এখন সরকারের মধ্যে আছে, সরকারের বিভিন্ন সংস্কার কমিটিতে আছে, সরকারের বিভিন্ন পোর্টফোলিও নিয়ে আছে। বিশিষ্ট নাগরিক সেই অর্থে এখন আর এই সমস্ত কোনো ঝামেলার মধ্যে নাই। আর সরকারের পক্ষ থেকে যে কোনো দাবি আদায়ের জন্য রাস্তায় যারা নামতেছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে তাদেরকে হিয়ারিং দেওয়া, তাদের কথাবার্তা শোনা, এই কাজটাও কিন্তু কেউ দায়িত্ব নিয়ে করছে না। দায়িত্ব নিয়ে না করার কারণে এই আন্দোলনগুলো কিন্তু দিন দিন বাড়ছে, এবং আগামী দিনে এই আন্দোলন নির্বাচন হওয়া পর্যন্ত এই আন্দোলন কিন্তু চলতে থাকবে। সেই জায়গাটায় এখনই সুযোগ সরকারকে কঠিনভাবে এগুলো মোকাবেলা করা। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।